আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব পুরুষের একটি বিশেষ সমস্যা নিয়ে, সেটি হচ্ছে অ্যাজোস্পার্মিয়া। তো বন্ধুরা, অ্যাজোস্পার্মিয়া হচ্ছে পুরুষের একটি জটিল রোগ। রোগটি সহজ বলতে গেলে এরকম যে পুরুষের বন্ধ্যাত্ব, অর্থাৎ বীর্যে স্পামের কাউন্টিং না থাকা বা একেবারেই কম থাকলে সেটাকে অলিগোস্পার্মিয়া বলা হয়, আর না থাকলে সেটাকে অ্যাজোস্পার্মিয়া বলা হয়। তো এই অ্যাজোস্পার্মিয়া বা অলিগোস্পার্মিয়া বা এই যে সমস্যাটা, পুরুষের বন্ধ্যাত্ব বা পুরুষের যে সন্তান উৎপাদন ক্ষমতা এটা না থাকা, এই ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কোন কোন ওষুধ ব্যবহার করতে হবে এবং কোন কোন লক্ষণের উপরে কখন কোন ওষুধগুলো ব্যবহার করতে হবে, সেই বিষয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, এর আগে আমি একটু বলবো যে অ্যাজোস্পার্মিয়া মূলত কেন হচ্ছে বা এটার কিছু সম্ভাব্য কারণ আমি আলোচনা করব। তো বন্ধুরা, এই অ্যাজোস্পার্মিয়া হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, অর্থাৎ পুরুষ বন্ধ্যাত্ব হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে যে এটা একটি মায়াজমেটিক প্রবলেম। মায়াজমেটিক প্রবলেম হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে সিফিলিটিক মায়াজমেটিক ডায়াথিসিস, একটি হচ্ছে টিউবারকুলোসিস মায়াজমেটিক ডায়াথিসিস, একটি হচ্ছে সোরা মায়াজমেটিক ডায়াথিসিস এবং আরেকটি হচ্ছে সাইকোসিস মায়াজমেটিক ডায়াথিসিস। তো সাধারণত সিফিলিটিক মায়াজমেটিক ডায়াথিসিস এবং সাইকোসিস মায়াজমেটিক ডায়াথিসিস থেকেই এই রোগটি বেশি দেখা দেয়। এছাড়াও আনুষঙ্গিক এবং উত্তেজক অনেকগুলো কারণ রয়েছে। তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে যে অন্ডকোষের বিভিন্ন বিকৃতি থাকা বা অন্ডকোষে কখনো কোনো আঘাত লাগা, এবং এই আঘাতের কারণে পরবর্তীতে এ ধরনের অ্যাজোস্পার্মিয়ার সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও জীবনযাপনের ভিতরে কিছু বিষয় রয়েছে, যেমন অতিরিক্ত রাত্রি জাগরণ, সঠিকভাবে জীবনযাপন না করা এবং যেটা ব্যায়াম এক্সারসাইজ এ ধরনের জীবনযাপন না করে একেবারেই অলস জীবনযাপন করা, এটাও একটা অন্যতম কারণ। ও এছাড়াও অন্যতম কারণের ভিতরে রয়েছে যে সফট ড্রিঙ্কস পান করা। এই সফট ড্রিঙ্কস পান করার কারণেও অনেকের অ্যাজোস্পার্মিয়া বা অলিগোস্পার্মিয়ার সৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, এই যে অনেকগুলো কারণ বললাম, তার ভিতরে মূল কারণই হচ্ছে যে মায়াজমেটিক ডায়াথিসিস। তো বন্ধুরা, এই মায়াজমেটিক ডায়াথিসিস যদি কেউ বিষয়টি না বুঝে এবং এই মায়াজমেটিক ডায়াথিসিস ছাড়া যদি কেউ চিকিৎসা করে, তাহলে অ্যাজোস্পার্মিয়ার সঠিক কোনো চিকিৎসা মূলত পাওয়া যায় না, এবং পরিপোষক কারণ এবং উত্তেজক কারণ দূর করেই শুধু এই রোগের মোকাবেলা করা সম্ভব হয় না। তো বন্ধুরা, এটার কারণে মূলত পুরুষের যে বাচ্চা উৎপাদন ক্ষমতা, এই ক্ষমতাটি হারিয়ে যায় এই অ্যাজোস্পার্মিয়ার কারণে। তো বন্ধুরা, অ্যাজোস্পার্মিয়া সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে খুবই সুনামের সাথে ব্যবহৃত কিছু ওষুধ রয়েছে, যে ওষুধগুলো আমি এখন আলোচনা করব। তো বন্ধুরা, এর ভিতর প্রথম যে ওষুধটির কথা বলবো, সেই ওষুধটির নাম হচ্ছে টেস্টিস। এই টেস্টিস ওষুধটি মূলত পুরুষের যে অন্ডকোষ রয়েছে, এই অন্ডকোষের যদি কোনো গঠনে সমস্যা থাকে, গঠনের যদি কোনো বিকৃতি থাকে, সেই বিকৃতিকে সমাধান করতে পারে এই টেস্টিস সিকাটি ওষুধটি। মূলত টেস্টিস সিকাটি ওষুধটি শুধু যে পুরুষের এই গঠনের বিকৃতি সমাধান করে তাই না, পুরুষের সকল প্রকারের সমস্যার সমাধান করতে পারে এই একটি ওষুধেই বলা যেতে পারে। কারণ পুরুষের প্রধান যে হরমোন, সেই হরমোনের নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোনকে বৃদ্ধি করে হচ্ছে এই টেস্টিস সিকাটি ওষুধটি। তো এই টেস্টিস সিকাটি ওষুধটি যখন পুরুষের এই হরমোনটিকে বৃদ্ধি করে, তখন তার যাবতীয় যে সমস্যাগুলো আছে সবগুলো সমস্যারই কম বেশি সমাধান হয়ে থাকে। যেমন পুরুষের শারীরিক শক্তি বৃদ্ধি পায়, পুরুষের মানসিক শক্তি বৃদ্ধি পায়, পুরুষের যৌন শক্তি বৃদ্ধি পায়, পুরুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। এছাড়াও পুরুষের যে বাবা হওয়ার যে ক্ষমতা, অর্থাৎ সন্তান উৎপাদনের যে ক্ষমতা, এই ক্ষমতা বৃদ্ধি পায়। পুরুষের স্পামের ঘনত্ব বৃদ্ধি পায়, পুরুষের স্পামের উৎপাদন বৃদ্ধি পায়। এছাড়াও হাজারো উপকার করে থাকে এই একটি ওষুধে। তবে প্রত্যেকটা ওষুধেরই লক্ষণ রয়েছে, এই লক্ষণকে অবশ্যই মিলিয়ে নিতে হবে এবং খাওয়ারও কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো অবশ্যই জেনে তারপরে খেতে হবে। বন্ধুরা, অ্যাজোস্পার্মিয়া বা পুরুষের বাচ্চা উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য হোমিওপ্যাথিতে আরও একটি ওষুধ রয়েছে, বা অ্যাজোস্পার্মিয়া সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে আরও একটি কিং ওষুধ রয়েছে। সেই ওষুধটির নাম হচ্ছে টেবুলাস-ট্রি। এই টেবুলাস-ট্রি ওষুধটি মূলত পুরুষের যে কোনো ধরনের অ্যাজোস্পার্মিয়া থাক, এই অ্যাজোস্পার্মিয়াকে আরোগ্য করতে পারে এই টেবুলাস-ট্রি। তো টেবুলাস-ট্রি ওষুধটি প্রয়োগের আগে অবশ্যই
অবশ্যই অ্যান্টিমায়াজমেটিক একটি ওষুধ প্রয়োগ করতে হবে এবং এই অ্যান্টিমায়াজমেটিক ওষুধের প্রয়োগের পরেই এই টেবুলাসটি প্রয়োগ করলে সঠিক সমাধানটা আসবে। এছাড়া সঠিক সমাধান আসবে না, কারণ উত্তেজক কারণ এবং পরিপোষক কারণ দূর করে শুধুমাত্র রোগের উপশম পাওয়া সম্ভব, রোগ আরোগ্য হয় না। তো বিষয়টা মাথায় রাখতে হবে, যদি রোগটাকে আরোগ্য করতে হয় তাহলে অবশ্যই একটি অ্যান্টিমায়াজমেটিক ওষুধের পরেই মূলত এই ওষুধগুলো ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমি আপনাদের সুবিধার্থে অ্যাজোস্পার্মিয়া সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে আরও একটি কিং ওষুধ রয়েছে, সেই ওষুধটির নাম বলবো। সেই ওষুধটির নাম হচ্ছে ডামিয়ানা মাদার। এই ডামিয়ানা ওষুধটি মূলত পুরুষের যে কোনো ধরনের অ্যাজোস্পার্মিয়া থাক, বীজে স্পামের কাউন্টিং একেবারেই কম থাকে, এই কাউন্টিংকে বৃদ্ধি করে, শুক্রাণুকে বৃদ্ধি করে, শুক্রাণুর যে মর্টালিটি, এই মর্টালিটিকে বৃদ্ধি করে এবং এর পরিমাণ বৃদ্ধি করে এবং এর ঘনত্ব বৃদ্ধি করে এবং এর স্থায়িত্ব বৃদ্ধি করে। অর্থাৎ এই যে ওষুধগুলোর কথা বলেছি, এই ওষুধগুলো একই সাথে পুরুষের যে যৌন বিষয় রয়েছে, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন বা প্রিমিসিয়ার ইজাকুলেশন, এই প্রিমিসিয়ার ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন সমস্যার সমাধানের জন্য প্রধান ওষুধ বলা যেতে পারে। তো বন্ধুরা, আমি আপনাদের যে সুবিধার্থে যে ওষুধগুলোর কথা বলেছি, প্রত্যেকটা ওষুধই হোমিওপ্যাথির কিং ওষুধ এবং এই ওষুধগুলো অবশ্যই সঠিক মানের হতে হবে। সঠিক মান বলতে, যদি ওষুধগুলো জার্মানি না হয় তাহলে ওষুধগুলো ভালো ফলাফল আসে না, কারণ আমার মাতৃভূমির যে ওষুধগুলো পাওয়া যায় এই ওষুধগুলো সাধারণত কোয়ালিটি একেবারেই নিম্নমানের, যে এটা ভাষায় প্রকাশ করা যায় না। অর্থাৎ কী জন্য জানি না আমাদের দেশের ওষুধগুলো এরকম হয়। অর্থাৎ এখানে যে ওষুধের যে কোয়ালিটি দেওয়া দরকার, যতটুকু সময় এর পেছনে ব্যয় করা দরকার, যতটুকু হার্বস দেওয়া দরকার, এই পরিমাণ হার্বসগুলো অধিকাংশ সময় আমরা পরিপূর্ণভাবে পাচ্ছি না। তো এক্ষেত্রে আমরা আপনাকে বলবো যে অবশ্যই সঠিক ওষুধ হতে হবে। সঠিক ওষুধ না হলে, সঠিক ডক্টর না হলে, সঠিক ওষুধ সিলেকশন না হলে এবং খাওয়ার সঠিক নিয়ম না হলে কোনো ওষুধই আপনাকে কোনো উপকার করতে পারবে না। তো যাই হোক, সব কথার শেষ কথা হচ্ছে এটাই যে একটি চিকিৎসা এটা যে সে করতে পারে না। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই যে আপনাদের যদি যে মোবাইলটা দিয়ে আপনি এই ভিডিওটি দেখছেন, এই মোবাইলটি যদি নষ্ট হয়ে যায়, আপনি কি কখনো চেষ্টা করেছেন যে নিজে নিজে সারবেন? তো এটা কখনো করেননি। তবে দেখা যায় যে রোগের বেলায় আমরা নিজেই সব কিছু ভালো করতে চাই, তো এটা হবে না, আসলে এটা হওয়া উচিত না। কারণ একটি রোগ চিকিৎসার জন্য অনেক বিষয় জানতে হয়, অনেক কিছু বুঝতে হয়, ঠিক আছে? তারপরে যে মূলত একজন রোগীর জন্য সঠিক একটি ওষুধ সিলেকশন করা যায়। ইউটিউবে অনেকেই আছেন যারা তাদের ভিউ বৃদ্ধি করার জন্য বিভিন্ন অপ্রয়োজনীয় ওষুধের নাম বলে থাকেন, যেগুলো আসলে এই রোগের উপরে কোনো কাজই করে না। তো এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো আপনারা বুঝতে পারবেন না। তো আপনাদের উচিত হবে একজন সৎ চিকিৎসকের সাথে যোগাযোগ করে এই ধরনের রোগের চিকিৎসা গ্রহণ করা। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটি গল্প বলি। গল্পটা বললে পর আপনি সহজে একটা বিষয় বুঝতে পারবেন। সেটা হচ্ছে, এক গ্রামে একটা নাপিত ছিল। তো নাপিতের কাছে কোনো মানুষ যদি টিউমার নিয়ে যেত তাহলে সে কেটে দিত, ধরেই কেটে দিত, দিয়ে এটা এখানে কিছু ওই চুন টুন বা এরকম কোনো কিছু লাগিয়ে দিত। কিছুদিন পর দেখা যাচ্ছে যে এই রোগগুলো ভালো হয়ে যেত। তো মূলত টিউমার এমন একটা রোগ, এটি কিন্তু ক্যান্সারের পূর্বের অবস্থা। তো দেখা যাচ্ছে যে এই যে টিউমারগুলো যে কেউ মন চাইলেই কেটে দিতেই পারে, কিন্তু কেটে দিলেই যে সঠিক সমাধান হবে বিষয়টি এরকম না। টিউমার হচ্ছে এমন একটি রোগ যে একটা জায়গার একটা সেল নষ্ট হয়ে যায়। তো সেল নষ্ট হওয়ার পিছনে কিন্তু সিবিলিটিক মায়াজমেটিক কারণ রয়েছে, সাইকোসিস মায়াজমেটিক কারণ রয়েছে। তো এই নাপিত কিন্তু এগুলো জানে না যে এখানে কি আছে আর কি নাই, তার দরকার হচ্ছে এখান থেকে কেটে দেওয়া। তো এরকম কেটে দেওয়ার পরে দেখা যায় যে অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে। তো এক পর্যায়ে গ্রামের লোকেরা চিন্তা করলো যে এই লোকটাকে তো থামাইতে হবে। থামাবে কিভাবে? কারণ যার প্রয়োজন সে না তার কাছে যাচ্ছে, এখন তাকে কে কখন যাচ্ছে আর কাজটা সে কেটে দিচ্ছে আর কে বিপদে পড়তেছে, এটা তো আর ধরে রাখা যায় না। তো পরে চিন্তা করলো গ্রামের লোকেরা যে এই নাপিতকে আমরা শিখাবো আসলে যে এই টিউমার যে কেটে দিলে পরে এখানে কী ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তখন গ্রামের লোকেরা বিশেষজ্ঞ একদল ডাক্তারকে নিয়ে এসে এই নাপিতকে বোঝানো শুরু করলেন এবং নাপিতকে যখন ওই ডাক্তাররা বুঝিয়ে দিল যে ভাই আপনি যে এই টিউমারগুলো কেটে দেন, এই কেটে দেওয়ার নিচেই থাকতে পারে ক্যান্সার, অথবা এই কেটে দেওয়ার নিচে থাকতে পারে কোনো একটা রক্তবাহিকা নালী। তো যদি সেটা কেটে যায় তাহলে ভাই রুগীটা মারা যাবে, কারণ রক্ত ঝরতে থাকবে এবং লোকটা
মারা যাবে। তো আপনি তো এরকম না জেনেই কাটেন যে কোথায় রক্তবাহিকা নালী আছে বা কোথায় বা আপনার ওই টিউমারের নিচে ক্যান্সার অপেক্ষা করতেছে, ক্যান্সার জ্যাম আছে, কোন টিউমার যে ম্যালিগন্যান্ট আর কোনটা যে বেনাইন এটা তো আপনি বুঝেন না। তো আপনি তো সবগুলোই কেটে দেন আর সবগুলো রোগী পরবর্তীতে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আপনি এটা করার সময় এখন থেকে আপনি বুঝে কাটবেন যে কোনটা ম্যালিগন্যান্ট আর কোনটা বেনাইন, অর্থাৎ কোনটা ক্যান্সারের আর কোনটা ক্যান্সারের না, এবং কোন টিউমারের নিচে রক্তবাহিকা নালী রয়েছে এই বিষয়গুলো আপনি দেখে বুঝে তারপর কাটবেন। তখন এই নাফিদ আর এই কাটাকাটি করতে পারে না। কেন? সে তখন বুঝতে পেরেছে যে আসলে যে কোথায় সমস্যা যে আছে আমি এটা কীভাবে বুঝবো। উনি টেস্টে জানে না, উনি এই বিষয়ে লেখাপড়া করে না, তখন উনি আর এই কাটাকাটি কাজটা করা বাদ দিয়ে দিল। তো বিষয়টা হচ্ছে যখন আপনারা বুঝতে পারবেন যে চিকিৎসাটা আসলে কতটা জটিল, তখন আপনারা নিজেরা এই নিজেদের চিকিৎসা করা বাদ দিয়ে দিবেন। তো আমি উদ্দেশ্য এটা না যে আপনাদেরকে ছোট করা, উদ্দেশ্য হচ্ছে এটা যে না জেনে কোনো কাজ করা উচিত না, সেই জিনিসটা বলা আর কি। তো বন্ধুরা, একটি কথা আছে, যেজন বিপদ বোঝে না সেজনই সাহসী, অর্থাৎ যে ব্যক্তি বিপদ বোঝে না সেজন সাহস দেখাইতেই পারে। একটা বাচ্চার হাতে ব্লেড দিলে পারে সে কিন্তু যেখানে সেখানে যে কোনো কাউকে মেরে দিতে পারে, কারণ সে জানে না যে মেরে দেওয়ার পরে, এটা দিয়ে পোজ দেওয়ার পরে বা এটা দিয়ে টান দেওয়ার পরে কী ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। ঠিক একইভাবে যারা বিপদ বোঝে না তারাই সাহসী। তো বন্ধুরা, আমার এই কথার উদ্দেশ্য এটা না যে আপনাদেরকে ছোট করা, মূলত আমার কথার উদ্দেশ্য এটাই যে আপনারা ভুল করে এলোমেলো কোনো ওষুধ নিজেরা গ্রহণ করবেন না, নিজেরা খাবেন না। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাজোস্পার্মিয়া সমস্যার সমাধানের জন্য আরেকটি বিশেষ ওষুধের কথা বলবো। সেই ওষুধটির নাম হচ্ছে সালফার। সালফার ওষুধটিও তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যাদের অ্যাজোস্পার্মিয়া সমস্যা রয়েছে, বীজের উৎপাদন ক্ষমতা একেবারেই কম এবং বীজের কাউন্টিং একেবারেই কম, বা বীজের যে মর্টালিটি এই জিনিসটা একেবারেই কম। তাদের সমস্যার সমাধানের জন্য এই সালফার ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। তবে সালফার ওষুধটি ব্যবহার করতে গেলে সালফার ওষুধের আরও কিছু লক্ষণ রয়েছে, সেই লক্ষণগুলোও জানতে হবে। যেমন যে সালফারের রোগীর ঘুম সঠিকভাবে হয় না, অর্থাৎ ঘুমটা তার মনের মতো হয় না, পরিপূর্ণ হয় না, ঘুম হয় খুবই হালকা এবং ঘুম হয় খুবই পাতলা, অল্প শব্দে তার ঘুম ভেঙে যায় এবং তার প্রচুর পানির পিপাসা থাকে, সে খুবই পানি খায় এবং এই রোগীর প্রচণ্ড ঘাম হয় শরীরে, এবং তার তীক্ষ্ণ মেধাশক্তি থাকে কিন্তু শারীরিক শক্তি তার খুবই কম থাকে এবং লোকটি অলস প্রকৃতির হয়ে থাকে। এ ধরনের মানুষের যদি অ্যাজোস্পার্মিয়া বা অলিগোস্পার্মিয়া এই ধরনের সমস্যা থাকে বা পুরুষ বন্ধ্যাত্ব যে সমস্যা, এই সমস্যা থাকে, তাহলে তার জন্য ওষুধ হবে এই সালফার। সালফারের পাশাপাশি আরেকটি ওষুধ অটোমেটিক চলে আসে, সেই ওষুধটির নাম হচ্ছে নাক্স ভূমিকা। এটা হচ্ছে এটির কমপ্লিমেন্টারি ওষুধ বা পরিপূরক ওষুধ। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে অ্যাজোস্পার্মিয়া বা অলিগোস্পার্মিয়া বা পুরুষের বন্ধ্যাত্ব সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির 4-5টি কিং ওষুধের নাম বলেছি। তার ভিতরে প্রধান ওষুধের নাম বলেছিলাম টেস্টিস সিকাটি 3X, তারপরে বলেছি ট্রিবুলাসটি, তারপরে বলেছি ডামিয়ানা মাদার, এরপরে বলেছি সালফার, এরপরে বলেছি নাক্স ভূমিকা। তো বন্ধুরা, এই ওষুধগুলোর ভিতরে ওষুধগুলো সিলেকশন করে নিতে হবে অবশ্যই লক্ষণভিত্তিক, এবং সর্বোচ্চ বড় কথা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই অ্যান্টিমায়াজমেটিক একটি ওষুধ সিলেকশন করে নিতে হবে, এবং মায়াজমেটিক যে কজেশন আছে এই কজেশন দূর করার পরেই এই ওষুধগুলো প্রয়োগ করতে হবে। এছাড়া এই ওষুধগুলো প্রয়োগ করলে কাজে আসবে না। অর্থাৎ আপনি যদি একটি ডিম খেতে চান, আমি ডিমের অনেকগুলো রেসিপি বললাম, কিন্তু দেখা যাচ্ছে আপনি ডিমটা ভাঙেনি নাই, তাহলে কিন্তু এই ডিমের রেসিপি হবে না। ঠিক এরকম এই রোগটার যে মায়াজমেটিক কারণ রয়েছে, এই মায়াজমেটিক কারণটা অবশ্যই দূর করতে হবে, তারপরে আপনার এই রেসিপিটা কাজে লাগালে কাজে লাগবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।